ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে মিটিং, সেই মিটিংয়ে যে ফলাফল, পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করা বাদ দিয়ে আম জনতাকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসকে নিয়ে একই তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করা বাদ দিয়ে আম জনতাকে অস্থিতিশীল করার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ বেঁচে গেছে আপনাদের এই তৎপরতায়। আপনাদের ফোকাস বাংলাদেশের উপরে, আপনাদের শকুনি নজর সরে গিয়ে আম জনতা দলের উপরে আপনাদের শকুনি নজর দিয়েছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুধু তাই না, আপনাদের সেনাবাহিনীর বিরুদ্ধে একটা কার্যক্রম ছিল, অস্থিতিশীলতা ছিল, বহুবিধ গল্প, ন্যারেটিভ, কত কিছু আপনারা বলেন। এগুলো বাদ দিয়ে আপনাদের ফোকাস আমাদের আম জনতা দলের উপরে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদের এই উদ্যোগে আমরা ক্ষতবিক্ষত হচ্ছি, আহত হচ্ছি। আমাদের সহযোদ্ধাদেরকে আপনারা মিসগাইড করছেন, 10 জন 5 জন নিয়ে চেষ্টা করছেন আলাদা একটা সংবাদ সম্মেলন করার, একটা মব করার, সাংগঠনিক বিশৃঙ্খলা করার। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা আমাদের এখান থেকে আপনি বলছিলেন আমাকে বহিষ্কার করবে, পদত্যাগ করবে, এই সব অনেক কিছু এখনো এরকমই আছে। তো তারপরেও খুব চেষ্টা করছেন। আমাদের জেলা কমিটির লিস্ট নিয়েছেন, এত কিছু করে তাদেরকে কল দিচ্ছেন, তাদেরকে আলাদা করে মিটিং অ্যাড করাচ্ছেন। আপনাদের এই তৎপরতাগুলো ছিল দেশের বিরুদ্ধে, আগে বিভিন্ন মব সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেনাবাহিনীকে অস্থিতিশীল করা, সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়ানো, মিছিল বের করানো। এই সব বাদ দিয়ে আপনারা আম জনতা দল নিয়ে পড়ে আছেন। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেশ বেঁচে গেছে, আমরা একটু আহত হচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে, এটা আমরা আনন্দিত। ভালো থাকবেন সবাই। একটু পরে 10 মিনিট পরে আরেকটা লাইভ করব, সেটা অন্য একটা বিষয়ে। ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে মিটিং, সেই মিটিংয়ে যে ফলাফল, সেই ফলাফলে আমার খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি হয়েছে নাকি বেজার হয়েছে? আমার জিজ্ঞাসা এটা। ধরেন ব্যবসায়িক শ্রেণী, শিক্ষক, আমলা, যারা সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা খুশি হয়েছে না বেজার হয়েছে? তাহলে শফিক সাহেব কাকে আসলে মিন করলেন যে দুষ্কৃতিকারীদের মুখোশ ফাঁস হয়ে গেছে? তো একটা জিনিস খুব ভাল লাগছে যে জামাতে ইসলামের আমির, তার পরামর্শ মতে, জামাতে ইসলামের আমিরের পরামর্শ মতে এই নির্বাচনের ডেটটা বা এই নির্বাচনের সময়টা নাকি ঘোষণা করা হয়েছে। এটা বলেছেন সালাউদ্দিন সাহেব, বলেছেন এই কথাটা। তো আজকে আমার এই আলোচনার মধ্যে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইয়ের আপনার মুড সুইং বা অনেক বিষয় আসবে, আপনারা খুব মজা পাবেন আশা করি। আচ্ছা থাক, আমরা ওইটাই শুনি আর কি। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছে এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাবে। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের পথ আমরা বলেছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছে এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে, আচ্ছা, জামাত ইসলামের আমির বললেন ডক্টর ইউনূস তার কমিটমেন্টে ঠিক আছেন, এইটা উনি দেখতে চান।
আর ওনাদের ভিউ হলো এইটা হলো এই যে রোজার আগে ফেব্রুয়ারি মাসের এই সময়টাতে নির্বাচন। তো এটাকে কেন্দ্র করেই সমঝোতা হয়েছে, ওনার প্রস্তাব অনুযায়ী এটা বলেছে। দুঃখজনক হলো এইরকম একটি ইন্টারভিউ থাকার পরে যেখানে উনি প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক থাকে কিনা উনি দেখতে চান। এখন বাংলাদেশের নাগরিকরা কি বলবে জামাতে ইসলামের কমিটমেন্ট ঠিক থাকে কিনা, সেটা তারা এদেশের মানুষ দেখতে চায়। তো আমি কিন্তু এখনো সেই দুষ্কৃতিকারী পর্যন্ত পৌঁছাই নাই যে শফিক সাহেব বলেছে দুষ্কৃতিকারীদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। এটা আসলে কারা? তো আমরা যারা আন্দোলন করছিলাম সেটা হলো আমরা আগে নির্বাচন চাইছি। এই আগে নির্বাচন চাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে ভারতের দালাল, রয়ের দালাল, এসব বলা হয়েছে। আচ্ছা, এই ভারতের দালাল এবং রয়ের দালাল কনসেপ্টটা কই থেকে আসলো? এই কনসেপ্টটা আসলো যে ওই যে বিএনপি যে নির্বাচন চাই এবং ভারতও আগে নির্বাচন চাই, ওইখান থেকে খুঁজে বের করে ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা এই কনসেপ্টটা দাঁড় করালো যে যারাই নির্বাচন চাবে সেই ভারতের দালাল, সেই রয়ের দালাল। এবং পিনাকি দাদা একজন একজন করে ধরে 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 সবাইকে রয়ের দালাল বানাচ্ছিল। তো আমার কাছে খুব আজব লাগছে, আমরা যেটা আগে দেখায় যৌক্তিকতা উপস্থাপন করেছিলাম যে এই কারণে ইলেকশনটা আগে হওয়া দরকার, দেশের জন্য ভালো হবে, সেই জায়গাতে ইলিয়াস ভাই ফেরত আসছে। তো ইলিয়াস ভাই যদি ফেরত আসে, ইলিয়াস ভাই সেখান থেকে সরে আসাতে ইলিয়াস ভাইকেও আবার রয়ের দালাল বানা হচ্ছে, ভারতের দালাল বানা হচ্ছে, ওনাকেও বলা হচ্ছে। ঠিক আছে, তো ইলিয়াস ভাই যেই আপনার হলো ঢিলটা আমাদের দিকে ছুঁড়েছিলেন, ওই ঢিলটা এখন ইলিয়াস ভাইয়ের দিকে লাগতেছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।